বন্ধুরা, আমার নাম সুনিতা মজুমদার। আমি কলকাতার একদম সাধারণ মেয়ে। বাড়ি বেলেঘাটার কাছে একটা পুরনো দোতলা বাড়িতে। আমার জীবনের সবচেয়ে রহস্যময় আর মিষ্টি স্মৃতিগুলো জড়িয়ে আছে আমার চাচাতো ভাই অর্জুনের সঙ্গে। আমরা বলতে গেলে একসঙ্গেই বড় হয়েছি। আমার থেকে সে 4 বছরের বড়। ছোটবেলায় সে আমাকে কোলে নিয়ে ঘুরত, আমার চুলে ফিতে বেঁধে দিত, আর আমি তার পিছন পিছন দৌড়াতাম। কিন্তু কবে যে ওই বন্ধুত্বের মধ্যে একটা অন্য রং মিশে গেল আমি নিজেও বুঝতে পারিনি। আমি যখন ক্লাস 10-এ পড়ি, অর্জুনদা তখন কলেজে। সেও কলকাতাতেই থাকত। আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। প্রায় প্রতিদিনই আসত, কখনো বই দিতে, কখনো মায়ের হাতের পায়েস খেতে, কখনো শুধু আমার সঙ্গে আড্ডা দিতে। তার চোখে আমি যেন এখনও সেই ছোট্ট শুনি। কিন্তু আমার চোখে সে আর শুধু দাদা ছিল না। তার গলার আওয়াজটা যখন একটু গম্ভীর হতো, তার শার্টের হাতা গুটিয়ে যখন বাইক চালাতো, আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠত। আমি লুকিয়ে লুকিয়ে তাকে দেখত, কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারিনি। তারপর এলো সেই দিনটা, 2019 সালের জুলাই মাস। আমাদের বাড়িতে আমার দিদার বিয়ের অনুষ্ঠান। পুরো বাড়ি আলোয় আলোয় ভর্তি। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, ভিতরে গান বাজনা, হাসি ঠাট্টা। আমি একটা লাল সোনালি বেনারসি পরে সবাইকে হেল্প করছিলাম। চুলে জুঁই ফুলের মালা, ঠোঁটে একটু বেশিই কাজল। অর্জুনদা সেদিন সাদা পাঞ্জাবি আর ক্রিম কালারের পাজামা পরে এসেছিল। দেখে আমার চোখ আটকে গেল। তার কাঁধে হালকা জলের ফোঁটা, চুল ভেজা, যেন সিনেমা থেকে নেমে এসেছে। রাত তখন 11টা, সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। আমি একটু হাঁপিয়ে উঠেছিলাম, তাই ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ পিছন থেকে একটা পরিচিত গন্ধ পেলাম, অর্জুনদার পারফিউম। সে এসে আমার পাশে দাঁড়াল। কিছুক্ষণ চুপচাপ, শুধু বৃষ্টির শব্দ আর দূরে বাজনার আওয়াজ। শুনি, তার গলাটা একটু কাঁপছিল। কি গো দাদা? আমি হাসার চেষ্টা করলাম। আয় না একটু বাগানে, জরুরি কথা আছে। আমার বুক ধক করে উঠল। বাড়ির পিছনে আমাদের একটা ছোট্ট বাগান আছে, আম গাছ, জবা ফুলের ঝাড়। রাতে সেখানে কেউ যায় না। আমি চুপচাপ তার পিছন পিছন গেলাম। বৃষ্টি তখন আরও হালকা পড়ছে। আমাদের পায়ের তলায় ঘাস ভিজে, বাতাসে মাটির গন্ধ। অর্জুনদা একটা আম গাছের নিচে দাঁড়াল, আমাকে কাছে ডাকল। আমি গিয়ে দাঁড়াতেই সে আমার হাতটা ধরল। তার হাত ঠান্ডা, কিন্তু আঙুলগুলো শক্ত করে আমার হাত চেপে ধরেছে। আমার গলা শুকিয়ে গেল। শুনি, আমি আর পারছি না। কি হয়েছে দাদা? আমি কোনো মতে বললাম। তুই জানিস তুই আমার কাছে কতটা স্পেশাল, কিন্তু আজ আর লুকোতে ইচ্ছে করছে না। সে আমার আরেকটু কাছে এলো, তার শ্বাস আমার কপালে লাগছে। আমার হৃদয় তখন এমন জোরে ধুকপুক করছে যে মনে হচ্ছিল সে শুনতে পাচ্ছে। আমি তোকে সে থেমে গেল। তারপর হঠাৎ আমার কোমরে হাত রাখল, খুব আলতো, কিন্তু সেই স্পর্শে আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি চোখ বন্ধ করলাম। বৃষ্টির ফোঁটা আমাদের গায়ে পড়ছে। তার ঠোঁট আমার কানের কাছে এলো, গরম নিঃশ্বাস। সে ফিসফিস করে বলল, আমি তোকে ভালোবাসি শুনি, ছোটবেলার থেকে, কিন্তু আজ আর চেপে রাখতে পারলাম না। আমার চোখ খুলল। আমি তার চোখে তাকালাম। তার চোখে ভালোবাসা ছিল, ছিল একটা অসহায়ত্ব, আর ছিল একটা আগুন। আমি কিছু বলার আগেই সে আমার কপালে একটা চুমু খেল, খুব নরম, কিন্তু এমন গভীর যে আমার পা কেঁপে উঠল। তারপর সে আমাকে জড়িয়ে ধরল। আমার মাথা তার বুকের ওপর, তার হৃদয়ের ধুকভুক আমি শুনতে পাচ্ছিলাম। আমার শরীর তার শরীরের সঙ্গে মিশে গিয়েছিল। বৃষ্টি আমাদের ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু আমরা নড়ছিলাম না। কতক্ষণ ওভাবে ছিলাম জানি না। হঠাৎ দূর থেকে মায়ের গলা ভেসে এলো, সুনিতা, কোথায় গেলি রে? আমরা চমকে উঠলাম। অর্জুনদা আমার হাত ছেড়ে দিল, কিন্তু তার চোখে এখনও সেই আগুন। সে ফিসফিস করে বলল, এটা শেষ না, কাল রাতে আবার এখানে আসবি, আমার আরও অনেক কথা আছে। আমি মাথা নাড়লাম, কথা বলার শক্তি ছিল না। আমরা আলাদা হয়ে বাড়ির ভিতর চলে এলাম, কিন্তু সারা রাত আমার শরীর জ্বলছিল। তার স্পর্শ, তার গন্ধ, তার ফিসফিস, সব যেন আমার শিরায় শিরায় ঘুরছে। পরের দিন সকালে উঠে আমার প্রথম কাজ হলো আয়নার সামনে দাঁড়ানো। আমার ঠোঁটে একটা অদ্ভুত হাসি, গাল লাল, চোখে একটা চমক। মনে হচ্ছিল আমি আর সেই পুরনো সুনিতা নই। কিন্তু বন্ধুরা, এই তো সবে শুরু।
যেটা তারপর হলো সেটা আমার জীবনের সবচেয়ে বড় রহস্য আর সবচেয়ে মধুর পাপ। কাল রাতে যখন আবার বাগানে গেলাম, অর্জুনদা আমাকে যা বলল আর যা করল, সেটা শুনলে তোমাদের শরীরও কাঁটা দেবে। বন্ধুরা, সেই রাতটা এসে গিয়েছিল। দিদার বিয়ের পরের দিন। বাড়িতে এখনও মেহমানে ভর্তি, কিন্তু সবাই ক্লান্ত। রাত 12টা বাজতেই বাড়ির আলো একটু একটু করে নিভে গেল। আমি শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। শরীরের ভিতর যেন আগুন জ্বলছে। অর্জুনদার কথাগুলো কানের কাছে ঘুরছে। কাল রাতে আবার এখানে আসবি, আমার আরও অনেক কথা আছে। আমি উঠলাম, একটা হালকা সাদা নাইটি পরে নিলাম, চুল খোলা। কোনো শব্দ না করে দরজা খুলে বেরিয়ে এলাম। বাইরে তখন ঝিঝির শব্দ আর হালকা বাতাস। চাঁদের আলোয় বাগানটা যেন রূপালি হয়ে আছে। আমি আম গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। হাত কাঁপছে। মিনিট 5 পরে শুনলাম পায়ের শব্দ। অর্জুনদা এলো। এবার সে শুধু একটা পাতলা টি-শার্ট আর ট্র্যাক প্যান্ট পরে, চুল ভেজা, চোখে একটা উন্মাদ আলো। সে আমার সামনে এসে দাঁড়াতেই আমি পিছিয়ে গেলাম। গাছের গুঁড়িতে আমার পিঠ ঠেকে গেল। ভয় পাচ্ছিস? সে খুব আস্তে জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম। ভয় নয়, অন্য কিছু। সে আর কথা না বাড়িয়ে আমার দুটো হাত মাথার উপর তুলে ধরল। তারপর আমার কবজি দুটো এক হাতে চেপে ধরে আমাকে গাছের সঙ্গে চেপে দাঁড়ালো। অন্য হাতটা আমার গলার কাছে নামিয়ে আনল। আঙুল দিয়ে খুব আলতো করে আমার গলার লাইন টানল। আমার শরীর কেঁপে উঠল। শুনি, তুই জানিস আমি কতদিন ধরে এই মুহূর্তের জন্য পাগল হয়ে আছি। তার গলা ভারী, শ্বাস গরম। আমি চোখ বন্ধ করলাম। সে আমার কানের লতিতে ঠোঁট ঠেকালো। শুধু ঠেকালো, কিন্তু সেই স্পর্শে আমার শরীরে যেন 1000 ভোল্ট বিদ্যুৎ খেলে গেল। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। তারপর সে আমার হাত ছেড়ে দিল। আমার কোমর জড়িয়ে ধরল, এত জোরে যে আমার শরীর তার শরীরের সঙ্গে পুরোপুরি মিশে গেল। আমি তার বুকে মুখ গুজে দিলাম। তার হৃদয়ের ধুকফুক আমার গালে লাগছিল। সে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। তারপর হঠাৎ আমার মুখ তুলে ধরল, আমাদের চোখে চোখ রাখল। আমি জানি এটা ঠিক না, আমরা চাচাতো ভাই বোন, কিন্তু আমার আর নিয়ন্ত্রণ নেই। শুনি, তুই যদি বলিস না, আমি আজই চলে যাব, কখনো ফিরে আসব না। আমার চোখে জল এলো। আমি ফিসফিস করে বললাম, আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারব না দাদা। এই কথার পর আর কোনো বাধা রইল না। সে আমাকে জড়িয়ে ধরে কপালে, চোখ, নাক, গাল সব জায়গায় চুমু খেতে লাগল। খুব নরম কিন্তু তীব্র। তারপর আমার ঠোঁটের কাছে এলো। আমি একটু থেমে আমার চোখে তাকালো, যেন অনুমতি চাইছে। আমি চোখ বন্ধ করতেই সে আমার ঠোঁটে ঠোঁট রাখল, প্রথমে আলতো, তারপর গভীর। আমি তার ঘাড় জড়িয়ে ধরলাম। আমাদের শরীর একে অপরের সঙ্গে এমনভাবে মিশে গেল যে আর আলাদা করা যাচ্ছিল না। বৃষ্টি আবার শুরু হয়েছিল। আমরা ভিজছিলাম, কিন্তু কিচ্ছু অনুভব করছিলাম না, শুধু একে অপরকে। কতক্ষণ ওভাবে ছিলাম জানি না। হঠাৎ আমার পকেটে ফোন বেজে উঠল। মা। আমরা চমকে আলাদা হলাম। আমি ফোন ধরতেই মা বললেন, কোথায় তুই এত রাতে? আমি কোনো মতে বললাম, ব্যালকনিতে দাঁড়িয়ে আছি মা, এক্ষুনি আসছি। ফোন রেখে আমি অর্জুনদার দিকে তাকালাম। তার চোখে এখনও সেই আগুন। সে আমার হাত ধরে বলল, এটা শেষ না। কাল থেকে আমি কলকাতা ছেড়ে দিল্লি চলে যাচ্ছি, জব জয়েন করতে হবে। কিন্তু আমি তোকে নিয়ে যাব, তুই আমার সঙ্গে চল। আমি হতভম্ব। কি বলছো এসব? আমি সব ঠিক করে ফেলেছি, আমরা বিয়ে করব, চুপচাপ, কাউকে কিছু না বলে। তুই শুধু আমার সঙ্গে চল। আমার মাথা ঘুরে গেল। আমি কিছু বলার আগেই সে আমার কপালে আরেকটা চুমু দিয়ে বলল, কাল রাত 10টায় হাওড়া স্টেশনে। আমি টিকিট কেটে রাখব, তুই শুধু আয়, সঙ্গে একটা ব্যাগ। সে চলে গেল। আমি গাছের গুঁড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলাম। শরীর কাঁপছে, মনের ভিতর ঝড়। পরের দিন আমি সারা দিন কাঁদলাম। মা বাবার মুখের দিকে তাকাতে পারছিলাম না। আমি জানতাম এটা পাপ, কিন্তু আমার ভালোবাসা তার চেয়েও বড় ছিল। রাত 9টায় আমি একটা ছোট্ট ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম, কাউকে কিছু না বলে। হাওড়া স্টেশনে গিয়ে দেখি অর্জুনদা দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে তার চোখ চকচক করে উঠল। আমরা ট্রেনে উঠলাম, দিল্লি যাওয়ার ট্রেন। রাতের অন্ধকারে আমরা দুজনে জানালার ধারে বসলাম।
তার কাঁধে মাথা রেখে আমি ঘুমিয়ে পড়লাম। তারপরের কয়েকটা বছর আমরা দিল্লিতে লুকিয়েছিলাম। বিয়ে করেছিলাম একটা ছোট্ট মন্দিরে, কেউ জানত না। আমি নাম বদলে ফেলেছিলাম। আমার নতুন নাম হয়েছিল সানভি শর্মা। অর্জুনের সঙ্গে আমার জীবন স্বপ্নের মতো ছিল। কিন্তু একদিন 2023 সালে আমাদের একটা ছোট্ট মেয়ে হলো। নাম রাখলাম ঈশানী। আর তখনই আমাদের সব রহস্য খুলে গেল। আমার মা কোনোভাবে আমার খোঁজ পেয়ে গিয়েছিলেন। একদিন হঠাৎ আমাদের ফ্ল্যাটে এলেন। আমাকে দেখে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলেন। আমি তার পায়ে পড়ে ক্ষমা চাইলাম। অর্জুনও। মা আমাদের দুজনকে জড়িয়ে ধরে বললেন, আমার জীবন আছে তোমরা, আমি তোমাদের আশীর্বাদ করি। সেদিন থেকে আর কোনো লুকোচুরি নেই। আজ আমরা কলকাতাতেই ফিরে এসেছি। আমাদের মেয়ে ঈশানী এখন 3 বছরের। দাদু দিদার কোলে মানুষ হচ্ছে। আর আমি আর অর্জুন, আমরা এখনও একে অপরকে দাদা বা শুনি বলি না। আমরা স্বামী স্ত্রী। বন্ধুরা, এই ছিল আমার আর আমার চাচাতো ভাইয়ের নিষিদ্ধ কিন্তু সত্যি ভালোবাসার গল্প। যে ভালোবাসা সমাজের সব নিয়ম ভেঙে দিয়েছিল, কিন্তু শেষে সমাজকেই জিতিয়ে দিয়েছে। গল্প এখানেই শেষ। তোমরা যদি কখনো সত্যি ভালোবাসার সামনে দাঁড়াও, তাহলে ভয় পেও না, কারণ ভালোবাসা কখনো হারে না। আমার গল্প শেষ। তোমাদের জীবনেও যেন এমন একটা মানুষ থাকে যার জন্য পুরো পৃথিবীকে ভুলে যেতে পারো।